আমরা প্রতিদিন যে পেট্রোল ব্যবহার করি সেই পেট্রোল আসলে কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় চলুন আজ এই কালো সোনার পুরো গল্পটা জেনে নেওয়া যাক। এর যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে গভীর সমুদ্রের নিচে, আর শেষ হয় আমাদের গাড়ির ইঞ্জিনে এসে। আচ্ছা, আলোচনাটা শুরু করা যাক আমাদের দেশ থেকেই। যেমন ধরুন, আমরা জানি সিলেটে প্রচুর গ্যাস পাওয়া যায়, কিন্তু বরিশালে গ্র্যানাইট নেই। কেন এমন হয়? মানে, কেন এক এক জায়গায় এক এক রকম খনিজ পাওয়া যায়? এই যে স্থানীয় প্রশ্নগুলো, এগুলোই কিন্তু আমাদের একটা বিশাল বৈশ্বিক অনুসন্ধানের দিকে নিয়ে যায়। আর সেই অনুসন্ধানের পথ ধরেই আমরা পৌঁছে যাই পৃথিবীর সবচেয়ে দামি আর কাঙ্ক্ষিত ভূগর্ভস্থ সম্পত্তির কাছে, পেট্রোলিয়াম, যাকে আমরা ভালোবেসে ডাকি ব্ল্যাক গোল্ড বা কালো সোনা। ভাবুন তো, এই তরলটাই কিন্তু পুরো আধুনিক সভ্যতাকে চালাচ্ছে। বেশ, এবার তাহলে এই যাত্রার একেবারে মূলে যাওয়া যাক। প্রথমেই আমরা জানব এই পেট্রোলিয়ামের জন্ম হয় কিভাবে। আর হ্যাঁ, এর সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আছে সেটাও ভাঙা দরকার। আমাদের মধ্যে অনেকেই ভাবে যে তেল বোধহয় ডাইনোসরের কঙ্কাল বা দেহাবশেষ পচে তৈরি হয়েছে, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। সত্যিটা হলো তেলের আসল উৎস ডাইনোসর নয়, বরং তারও কোটি কোটি বছর আগে সাগরের বুকে ভেসে বেড়ানো অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব, যেমন শৈবাল আর প্ল্যাঙ্কটন। কিন্তু কথা হলো, এই ডাইনোসরের ব্যাপারটা আসলো কোত্থেকে? এর পেছনের গল্পটাও বেশ মজার। আসলে ১৯৩০-এর দশকে সিনক্লেয়ার অয়েল নামে এক আমেরিকান কোম্পানি তাদের লোগো আর বিজ্ঞাপনে ডাইনোসরের ছবি ব্যবহার করা শুরু করে। তাদের মার্কেটিং ক্যাম্পেইন এতটাই সফল হয়েছিল যে আস্তে আস্তে মানুষের মনে এই ভুল ধারণাটাই গেঁথে যায়। তাহলে তেল তৈরির আসল প্রক্রিয়াটা কি? এটা অনেকটা পৃথিবীর গভীরে চলতে থাকা এক বিশাল প্রাকৃতিক প্রেসার কুকারের মতো। লক্ষ লক্ষ বছর ধরে সাগরের ক্ষুদ্র জীবগুলো মরে গিয়ে সমুদ্রের তলায় জমতে থাকে। তার উপর জমতে থাকে বালি আর পলির আস্তরণ। এরপর পৃথিবীর কেন্দ্রের ভয়ালোক তাপ আর ওপরের স্তরের অসম্ভব চাপ, এই দুয়ের পশমে ওই জৈব পদার্থগুলো ধীরে ধীরে রান্না হতে থাকে আর রূপান্তরিত হয় হাইড্রোকার্বনে। এটাই হলো আমাদের আজকের অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। তো লক্ষ লক্ষ বছরের প্রক্রিয়ায় তেল তো তৈরি হলো, কিন্তু মাটির এত গভীর থেকে সেটাকে ওপরে তুলে আনা হয় কিভাবে? চলুন আমাদের যাত্রার পরের পর্বে সেই প্রযুক্তি আর কৌশলের গল্পটাই শোনা যাক। তেল খোঁজার প্রথম ধাপের নাম হল সিসমিক সার্ভে। এটাকে সহজভাবে বলা যায় পৃথিবীর আল্ট্রাসাউন্ড করা। বিজ্ঞানীরা কৃত্রিমভাবে মাটিতে একটা মৃদু কম্পন তৈরি করেন। সেই কম্পনের তরঙ্গ মাটির গভীরে গিয়ে বিভিন্ন পাথরের স্তরে ধাক্কা খেয়ে ফিরে আসে, আর সেই ফিরে আসা তরঙ্গ বিশ্লেষণ করেই ভূতাত্ত্বিকরা একটা ম্যাপ তৈরি করে ফেলেন, যা থেকে বোঝা যায় ঠিক কোথায় তেল বা গ্যাস জমার সম্ভাবনা আছে। একবার যখন সম্ভাব্য অবস্থানটা জানা যায়, তখন শুরু হয় ড্রিলিং বা খনন। আর কাজটা কতটা কঠিন তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। তেলের ভাণ্ডার পর্যন্ত পৌঁছতে মাটির নিচে প্রায় ১.৫ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত খুঁড়তে হয়। ভাবা যায়, এটা একটা অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এই অবিশ্বাস্য গভীরতায় পৌঁছানোর জন্য বিশাল বিশাল ড্রিলিং মেশিন ব্যবহার করা হয়, যা শক্ত পাথর কেটে কেটে নিচে নামতে থাকে। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। ড্রিলিংয়ের সময় ড্রিলকে ঠান্ডা রাখতে আর মাটির ভেতরের প্রচণ্ড চাপ সামলাতে ড্রিলিং মাড নামে এক ধরনের বিশেষ কাদা ব্যবহার করা হয়। যখন ড্রিল তেলের স্তরে পৌঁছে যায়, তখন ভেতরের প্রাকৃতিক চাপেই তেল হুড়মুড় করে ওপরে উঠে আসে। পরে চাপ কমে গেলে বড় বড় পাম্পের সাহায্যে বাকি তেল তোলা হয়। মাটি থেকে তুলে আনা এই যে ঘন, কালো, থকথকে তরলটা, এটা কিন্তু সরাসরি কোনো কাজেই লাগে না। এবার আমরা দেখব কিভাবে এই অপরিশোধিত তেলকে একটা বিশাল কারখানায় নিয়ে আমাদের দরকারি সব জ্বালানিতে রূপান্তর করা হয়। আর এই তেল পরিশোধনের কথা উঠলেই একটা অবাক করা তথ্য দিতে হয়। আমরা হয়তো ভাবি পৃথিবীর সবচেয়ে বড় তেল শোধনাগার বা রিফাইনারি মধ্যপ্রাচ্যের কোনো দেশে হবে, কিন্তু না, এটা আসলে আমাদের প্রতিবেশী দেশ ভারতেই অবস্থিত। গুজরাতের জামনগর রিফাইনারি প্রতিদিন প্রায় ১২ লক্ষ ব্যারেলেরও বেশি তেল পরিশোধন করতে পারে। এই বিশাল রিফাইনারিগুলোতে যে মূল বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কাজ করে, সেটার নাম হল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সহজ কথায়, অপরিশোধিত তেলকে প্রায় ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়।
আর তেলের মধ্যে থাকা বিভিন্ন উপাদানের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট যেহেতু আলাদা, তাই সেগুলো ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বাষ্প হয়। এই গরম বাষ্পকে এরপর একটা উঁচু টাওয়ারের মধ্যে দিয়ে চালনা করা হয়। টাওয়ারের যত ওপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে, ফলে বিভিন্ন উচ্চতায় বাষ্পগুলো ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়। একদম ওপরে যেখানে সবচেয়ে ঠান্ডা সেখানে জমে সবচেয়ে হালকা উপাদান, যেমন আমাদের রান্নার এলপিজি গ্যাস। তার একটু নিচে পেট্রোল, তারপর ন্যাপথা, কেরোসিন, ডিজেল, আর একদম নিচে যেখানে সবচেয়ে গরম সেখানে পড়ে থাকে সবচেয়ে ভারী উপাদান, যেমন রাস্তা তৈরির জন্য আলকাতরা বা বিটুমিন। তাহলে এক ব্যারেল মানে প্রায় ১৫৯ লিটার অপরিশোধিত তেল থেকে আমরা ঠিক কী পরিমাণ জিনিস পাই? দেখুন, এর থেকে প্রায় ৭২ লিটারই পাওয়া যায় পেট্রোল, তারপর প্রায় ৩৪ লিটার ডিজেল আর ১৪ লিটারের মতো কেরোসিন বা জেট ফিউল, আর বাকি অংশ থেকে তৈরি হয় লুব্রিক্যান্ট, প্লাস্টিক, সারসহ আরও হাজারো দরকারি জিনিস। তেল তৈরি হলো, পরিশোধনও হয়ে গেল, কিন্তু রিফাইনারি থেকে আমাদের বাড়ির কাছের পেট্রোল পাম্প পর্যন্ত এই জ্বালানির শেষ যাত্রাটা কেমন? আর ইলেকট্রিক গাড়ির এই যুগে পেট্রোলের ভবিষ্যৎই বাকি। চলুন আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে চলে যাই। রিফাইনারি থেকে পেট্রোল প্রথমে মাটির নিচ দিয়ে বসানো বিশাল বিশাল পাইপলাইনের মাধ্যমে শত শত কিলোমিটার দূরে শহরের বাইরের বড় বড় ডিপোগুলোতে পাঠানো হয়। সেখান থেকে ট্যাঙ্কার ট্রাকে করে তা পৌঁছে যায় আমাদের এলাকার পেট্রোল পাম্পে। পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব সাবধানে করতে হয়। যেমন ট্যাঙ্কারে তেল ভরার সময় একটা গ্রাউন্ডিং কেবল লাগিয়ে দেওয়া হয়, যাতে কোনো স্থির বিদ্যুৎ বা স্পার্ক তৈরি না হয়, কারণ সামান্য একটা স্পার্ক থেকেই কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই ছিল ব্ল্যাক গোল্ডের সম্পূর্ণ জীবনচক্র, সমুদ্রের গভীর থেকে আমাদের গাড়ির ট্যাঙ্ক পর্যন্ত এক লম্বা যাত্রা। কিন্তু সবকিছু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। চারদিকে এখন ইলেকট্রিক গাড়ি আর নানা রকম বিকল্প শক্তির এত কথা শোনা যাচ্ছে, তাহলে কি পেট্রোলের এই রাজত্ব শেষ হতে চলেছে? আপনার কি মনে হয়? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।